আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ফিন্যান্স ও ব্যাংকিং বই থেকে অধ্যায় 3-এর শেষ এপিসোড অর্থাৎ শেষ পর্ব প্রকৃত সুদের হার সম্পর্কে জানবো। তোমরা যারা এর আগের পর্বগুলো দেখোনি তারা অবশ্যই আমার ইউটিউব লিংক স্টাডি উইথ সুমি থেকে পর্বগুলো দেখে নেবে, তাহলে পুরোপুরি এই অধ্যায়টার মধ্যে যেসব অঙ্কগুলো দেওয়া আছে এগুলো সম্পর্কে খুব সহজেই স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। তাহলে আসো আজকে আমরা শুরু করি। এখানে আমরা গত ক্লাসগুলোতে ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, বার্ষিক সুদের হার, বছরে একবার চক্রবৃদ্ধি এবং কি কয়েকবার চক্রবৃদ্ধি, বারবার চক্রবৃদ্ধি, সরল সুদ, চক্রবৃদ্ধি হারে এসব নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে আমরা প্রকৃত সুদের হার নির্ণয়ের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। এখন আসো আমরা EAR অর্থাৎ এফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ প্রকৃত সুদের হার সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিই। প্রকৃত সুদের হারটা হচ্ছে বছর যতবার চক্রবৃদ্ধি হবে প্রকৃত সুদের হার ততবারই বাড়বে। প্রকৃত সুদের হার ক্রমান্বয়ে বাড়তে থাকে চক্রবৃদ্ধির হারের সাথে সাথে। যেমন ধরো সাপ্তাহিক 1% হারে যদি চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করা হয় তখন বার্ষিক সুদের হার হয় 52 বছর 52%। কিন্তু যদি চক্রবৃদ্ধি সংখ্যাই 52 বার হয় তখন সেক্ষেত্রে প্রকৃত সুদের হার অনেকাংশে বেড়ে যায়। এখন আসো আমরা প্রকৃত সুদের হার অর্থাৎ EAR যার পূর্ণরূপ হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল রেট সম্পর্কে কিছু ধারণা নিই। ইতে এফেক্টিভ, এতে অ্যানুয়াল, আর হচ্ছে রেট প্রকৃত সুদের হার। এই প্রকৃত সুদের হার নির্ণয় করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে EAR = 1 + I/m ^ m - 1। এখানে আমরা গত এপিসোডগুলোতে দেখেছিলাম যে m হচ্ছে আমার চক্রবৃদ্ধির সংখ্যা, আর এই একটা হচ্ছে আমার সূত্রের এক, এবং এই যে আইটা এটা হচ্ছে আমার সুদের হার। এই এপিসোডে আমরা EAR সম্পর্কে বেসিক নলেজটা জানবো এবং এর কিছু গাণিতিক সমস্যা, একটা গাণিতিক সমস্যা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। আশা করি এই ক্লাসটার মাধ্যমে তোমরা খুব সহজেই প্রকৃত সুদের হার নির্ণয় করতে পারবে। এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটা প্রশ্ন এখানে লিখে দিয়েছি, 3টা প্রশ্ন, যেগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নে ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকে। এই প্রশ্নগুলো আমরা অবশ্যই যখন এই প্রশ্ন একটা সৃজনশীল প্রশ্ন অ্যানসার করব তখন সেখানে অবশ্যই আমাকে একটা জ্ঞানমূলক প্রশ্ন এবং একটা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে হবে। সেক্ষেত্রে আমাকে গাণিতিক সমস্যা সমাধানের সাথে সাথেও এই সম্পর্কে আমাকে ধারণা নিতে হবে। যেমন প্রশ্নগুলো হচ্ছে প্রকৃত সুদের হার অথবা EAR নির্ণয়ের সূত্রটি লিখো। প্রকৃত সুদের হার নির্ণয় কিভাবে বৃদ্ধি পায়, প্রকৃত সুদের হার কিভাবে বৃদ্ধি পায়, প্রকৃত সুদের হার বা EAR কি। আবার তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে যে EAR এর পূর্ণরূপ কি, অর্থাৎ EAR এর পূর্ণরূপ হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল রেট। তোমাদের জানার জন্য বলছি, আমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর অনেক সময় আমরা এক কথায় দিয়ে দিই, একদম খুব সিম্পলি এক কথায় দিয়ে দিই, কিন্তু যেমন দেখা গেছে যে প্রকৃত সুদের হার কিভাবে বৃদ্ধি পায় আমরা খুব সহজে লিখে দিতে পারি যে চক্রবৃদ্ধির সংখ্যার উপর, কিন্তু না, আমরা যদি এটা লিখি সুন্দর করে যে প্রকৃত সুদের হার বৃদ্ধি পায় চক্রবৃদ্ধির সংখ্যার উপর, তখন সেন্টেন্সটা দেখতে সুন্দর দেখা যায় এবং কি একজন শিক্ষক যখন খাতাটা তোমার দেখবে, নিরীক্ষা করবে, তখন সে খুব সন্তুষ্ট হবে এবং তোমাকে ফুল মার্কসটা দিতে তিনি বাধ্য থাকবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নটা সুন্দর করে পূর্ণ একটা বাক্যে লেখার জন্য। তো আসো আমরা এরপরে গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। EAR এর এখানে অর্থাৎ প্রকৃত সুদের হারের একটা সমস্যা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা খেয়াল করো, আমি সমস্যাটা পড়ছি। জনাব শফিক সাহেব একটি আর্থিক প্রতিষ্ঠানে বার্ষিক 8% সুদের হারে 10,000 টাকা
10,000 টাকা জমা রাখার ব্যাপারে ভাবছিলেন, অর্থাৎ সরল সুদে বার্ষিক 8% হারে তিনি একটা ব্যাংকে 10,000 টাকা জমা রাখার কথা ভাবছিলেন। পরে তার বন্ধুর নিকট জানতে পারলেন ব্যাংক 8% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে, এতে প্রকৃত সুদের হার বৃদ্ধি পাবে, তাই তিনি ব্যাংকে টাকা জমা রাখলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শফিক সাহেব তার কাছে 10,000 টাকা আছে, তিনি একটি ব্যাংকে জমা রাখতে চান এবং ব্যাংকটাকে সরল সুদে অর্থাৎ বার্ষিক 8% সুদে 10,000 টাকা তিনি জমা রাখতে চান। কিন্তু তার বন্ধু তাকে পরামর্শ দিল যে এখানে না রেখে তুমি যদি এই ব্যাংকে জমা রাখো তখন সেক্ষেত্রে তোমাকে চক্রবৃদ্ধি হারে 8% হারে সুদ দেওয়া হবে। তিনি তখন করলো কি, এখানেই তিনি টাকাটা জমা রাখলেন তার বন্ধুর পরামর্শে। এখন আসো আমাদের এখানে করতে হবে জনাব শফিকের তথ্য অনুযায়ী বার্ষিক এবং অর্ধবার্ষিক প্রকৃত সুদের হার নির্ণয় করবো আমরা। অর্থাৎ একটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি আর একটা হচ্ছে অর্ধবার্ষিক। আসো আমরা এবার সমাধানে চলে যাই। আমরা প্রথমে লিখবো যে আমরা জানি প্রকৃত সুদের হার EAR সমান 1 + i/m হোল টু দি পাওয়ার m - 1। এক্ষেত্রে আমরা যখন বার্ষিক প্রকৃত সুদের হারটা বের করব তখন আমরা কি করব, এই যে এখানে আমাদের গাণিতিক যে একটা আছে সেখানে বসালাম i, অর্থাৎ আমার যে সুদের হারটা আছে সেখানে কত পার্সেন্ট দেওয়া আছে 8%। আমি যখন 8% ভাগ করব বের করব তখন আমরা আসবে কত 0.08। আর নিচে এখানে হচ্ছে m। আমরা গত এপিসোডে বলেছি এবং আমি কিছুক্ষণ আগে বললাম যে m অর্থ হচ্ছে যে চক্রবৃদ্ধির সংখ্যা। সেক্ষেত্রে আমাদের এখানে চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে একবার, বার্ষিক যেহেতু বছরে একবার, তাহলে আমি এখানে লিখলাম m = 1 হোল টু দি পাওয়ার, এখানে আবার একটা m আছে সেখানে আমি লিখলাম এই 1 মাইনাস আমাদের গাণিতিক 1। এরপর আমি যখন এটাকে ভাগ করে দেব তখন এখানে আমি যখন ক্যালকুলেশন করব তখন আমার এখানে আসবে 8% বার্ষিক প্রকৃত সুদের হার। আবার যখন এখানে বলা আছে অর্ধবার্ষিক যখন প্রকৃত সুদের হার আমরা নির্ণয় করব তখন আমরা লিখব অর্ধবার্ষিক ক্ষেত্রে EAR = আগের মতো সূত্র যখন বসাবো তখন এই ক্ষেত্রে যেহেতু অর্ধবার্ষিক অর্থাৎ হচ্ছে বছরে 2 বার, চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে m = 2। সেক্ষেত্রে আমরা সূত্রের এখানে 1 এর 1 বসালাম আমাদের গাণিতিক 1। এরপর হচ্ছে আমাদের সুদের হার 8% 0.08 ভাগ m, অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা 2 হোল টু দি পাওয়ার, আবার যে m টা আছে এখানে লিখলাম আমরা 2 - 1। এখন আসলে আমরা যখন ক্যালকুলেশন করব তখন খুব সহজে আমরা অ্যানসারটা পেয়ে যাব, এখানে হচ্ছে 8.16%। তাহলে দেখো এই অঙ্ক থেকে আমরা কিছুটা ধারণা নিতে পারি যে জনাব শফিক কেন তার বন্ধুর পরামর্শে 8% হারে চক্রবৃদ্ধি সুদ যেখানে পাবে সেখানে তিনি টাকা বিনিয়োগ করলেন। কেন? সেক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে তিনি যদি একটা আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক 8% সরল সুদে 10,000 টাকা রাখতো তাহলে তো তিনি সেটা করতো কি বছরে একবারই করতো, সুদ পেত। কিন্তু যখন প্রকৃত সুদের হার অনুযায়ী যখন তিনি টাকা জমা রাখবেন তখন সেক্ষেত্রে হবে কি প্রকৃত সুদের হার চক্রবৃদ্ধি সংখ্যা যতবার হবে ততবার হচ্ছে কি তার সুদের হার বেড়ে যাবে এবং কি তিনি কি করবেন এখান থেকে অধিক অর্থ মুনাফা সহ আসল সহ পাবেন। সুতরাং এই কারণে তিনি কি করলেন তার বন্ধু পরামর্শে যেখানে চক্রবৃদ্ধির হারে যেখানে সুদ দেওয়া হবে সেখানে তিনি টাকাটা বিনিয়োগ করলেন। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই 4টা এপিসোড 4টা পর্ব দেখার মাধ্যমে এই ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের সমস্যাগুলো খুব সহজে সমাধান করে নিতে পারবে। আর এই অধ্যায়ের যদি কোনো তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আশা করি আগামী এপিসোডগুলোতে অন্যান্য অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো তোমরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।